এখন ইনকিলাব মঞ্চ নানান কর্মসূচি দিচ্ছে। তো এই কর্মসূচিগুলোতে আপনাদের সাড়া কেমন পাচ্ছেন? কি অবস্থা? আপনার অভিজ্ঞতা কি ওখানকার? আসলে মানুষ বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে এবং সাড়া বলতে আমি জাস্ট অবাক হয়ে যাই যে যখন খাবার দাবার অনেকেই নিজের টাকা দিয়ে খাবার দাবার এনে দিয়ে যাচ্ছে, জাবের ভাইদের কাছে নিয়ে আসে, ভাইরা বলে এখন নিব না, আমরা পরে আহ, যখন লাগবে আমরা অ্যানাউন্স করব। এই যে একটা ভালোবাসা, মানুষ রোজা রাখতেছে সারা দিন, মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে, আমাদের বোনেরা আসতেছে, মায়েরা আসতেছে, বাবারা, এই অকৃত্রিম একটা ভালোবাসা একজন ব্যক্তিকে নিয়ে। জুলাইয়ের একটা ব্যাপার ছিল যে জুলাইয়ে এক একজনের এক এক রকম এজেন্ডা ছিল। পলিটিশিয়ানরা বা যারা বিভিন্ন সময় আওয়ামী ফ্যাসিবাদের সময় বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে, তাদের চিন্তা ছিল আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইতে চাই। স্টুডেন্টদের ইয়ে ছিল আমরা কোটা প্রথা ইয়া করতে চাই, এবং এই এক একজনের এক এক চিন্তা ছিল। শহীদ শরীফ ওসমান হাদির এই যে আন্দোলন, এখানে একটাই ইচ্ছা, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাই। তো এই সাড়া, এটা এটা আসলে হাজার হাজার মানুষ আসতেছে 64 জেলা থেকে, বিভিন্ন সময় মানুষ আসতেছে। তো এটা অকল্পনীয় ব্যাপার। এটা আমার মনে হয় না যে, এবং টানা কতদিন, এই তো 6 দিন 7 দিন আন্দোলন চলতেছে, কোনো দিন মানুষ কম হয় নাই, মানুষকে জায়গা দেওয়া যায় না। বোনেরা দিন দিন, বোনদের সংখ্যা বেশি হচ্ছে, আরও অনেক বেশি হয়ে যাচ্ছে, মানুষ দাঁড়ায়, মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে। ওই আবেগ আসলে বলে বোঝানোর মতো কিছু না, ওটা আল্লাহর ইচ্ছা এবং হাদি ভাইয়ের অর্জন। এই যে আমরা প্রোগ্রামগুলো দেখছি, সম্ভবত গতকালকে আজকে আরেকটি হ্যাশট্যাগে ইয়া চলছে, ক্যাম্পেইন চলছে, সেটা কালচারাল হিরোজদেরকে সম্মান জানিয়ে। তা এরকম নানান প্রোগ্রাম চলবে বা সামনে ক্যাম্পেইন আসবে। তো আপনাদের এখানে ইউনিক কিছু বিষয় আছে এখানে, যে আন্দোলনের সময় শাহবাগের যে আন্দোলনটা হচ্ছে, সেখানে আপনারা কিছু স্লোগান দিচ্ছেন, কবিতা আবৃত্তি হচ্ছে, গান হচ্ছে, অভিনয় হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এখানে আমরা কিছু স্লোগান খুবই প্রমিনেন্ট দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানটা তো সবার একবার হৃদয়ে ঢুকে গেছে। এখানে তাকবীরের স্লোগান হচ্ছে। এখানে তাকবীরের স্লোগানটা আমি দেখলাম যে আগে যেটা হতো, যে মানুষজন এটাকে একটা নির্দিষ্ট মানে পন্থার মানুষদেরকে ট্যাগ করে দিত, যে তাকবীর দিলে এটা হচ্ছে অমুক ইসলামী দলের স্লোগান। এটা এখন দেখলাম যে নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণীর, হিজাবি নন হিজাবি নিকাবি সব মানুষই আসলে তাকবীর স্লোগান দিচ্ছে। এটা হাদি ভাইয়ের আসলে একটা ইউনিক অর্জন কিনা, আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি এটা, মানে আমি বলবো যে শাপলা থেকে উঠে আসা একটা মানুষ, তারপরে জুলাই বিপ্লব দেখা, এর ভিতরে কতগুলো মুভমেন্ট হয়ে যাওয়া। হাদিবের অনেক আগের অনেকগুলা মুভমেন্ট বা অনেক কিছুর ভিডিও আছে যেগুলা কখনো সামনে আসে নাই। তো এইটাকে নর্মালাইজ করা বাংলাদেশের বুকে, তাও আবার শহীদ হাদি চত্বর, যেটা আগে শাহবাগ নামে পরিচিত, সেই জায়গায় এটা নর্মাল ব্যাপার না যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে এটাকে যে মানুষ নর্মালি নিবে, এটা চারটেখানি ব্যাপার না। এটাই হচ্ছে ভাইয়ের কালচারাল রিভলিউশন, যে উনি নারায়ে তাকবীর আল্লাহু আকবারটাকে নর্মালাইজ করতে পারছে, এটা সার্বজনীন করতে পারছে, এটা কোনো দলীয় স্লোগান না। তো এই এস্টাবলিশমেন্টটাই, এটাই হচ্ছে সবথেকে বড় সার্থকতা আমি বলবো, যে যখন মানুষ মানে বুক ফুলায় স্লোগান দিতে পারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এবং এটার যে একটা স্পিরিট, যেই শাহবাগে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা মানুষগুলাকেই টার্গেট করা হইতো, সেই জায়গাতেই আমরা মানে আকাশ বাতাস প্রকম্পিত করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলতেছে। তো এটা একটা কালচারাল রিভলিউশন। এবং এখনও যদি কেউ চেষ্টা করে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারটা নির্দিষ্ট একটা দলের স্লোগান, তাহলে আমার মনে হয় না যে হাদির যে এস্টাবলিশমেন্ট, শহীদ হাদি ভাই যে মানুষের মস্তিষ্কে যে এস্টাবলিশমেন্টটা দিয়ে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ব্যাপারে, আমার মনে হয় না যে এটা এখন
ওই জায়গায় মানে সেই সুশীল সমাজের এই তথাকথিত সেই আলাপে এখন আর সেটাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। এটা ইম্পর্টেন্ট যে ওনাকে টার্গেট করার পিছনে এই স্লোগানটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওনার ভাই, আমরা একটা প্রোগ্রামে শুনেছি, উনি বলেছেন যে কেন নারায়ণ একবার লোক স্লোগান দেয়, এজন্য কিন্তু তাকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে থ্রেটও দেওয়া হয়েছে। তো তো তার মানে হচ্ছে নানান ডাইমেনশনে আঙ্গিকে উনি যে সমস্ত কাজগুলো করেছেন প্রত্যেকটা আসলে কারো না কারো জন্য থ্রেট ছিল। আমরা যদি আরেকটা বিষয় আসি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কেউ কেউ বা কোনো মিডিয়া দেখা গেল যে শরীফ ওসমান হাদিকে খুবই লাইটলি দেখানোর চেষ্টা করেছে। যেমন কোট আউনকোট যদি বলি যে ঢাকা ৮ আসনের প্রার্থী গুলিবিদ্ধ, মানে শরীফ ওসমান হাদি শুধু একজন প্রার্থী আর কিছু না। তারপরে ধরেন যে এখানে বলার চেষ্টা করা হয়েছে শরীফ ওসমান হাদিকে শুধুমাত্র দেখানো হয়েছে একজন মানে অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে উনি স্লোগান দিতেন এবং মিডিয়া হাইপ তোলার জন্যই এরকম মানে বিভিন্ন কথাবার্তা বলতেন, এইরকমভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গাটা আপনি কিভাবে দেখেন? এই যে কোট আনকোট একটা গালি বা এরকম বিষয়গুলোকেই সবচেয়ে উপরে তুলে ধরা, দেখেন এটা তাদের নির্দিষ্ট একটা এজেন্ডা, এবং এই এজেন্ডাটা তারা খুব ভালোভাবেই বছরের পর বছর ধরে করে আসতেছে। বেগম জিয়া থেকে শুরু করে এই শাহবাগ ক্রাইম থেকে শুরু করে এই শাপলা ট্র্যাজেডি থেকে শুরু করে সব কিছুতেই তারা তাদের এই এজেন্ডাটা সূক্ষ্মভাবে পালন করে আসতেছে, এবং তারা এই জায়গা থেকে আমি বলবো যে সফল। বাংলাদেশের মানুষ এটা মানে মনে হয় না যে এখন আর বুঝতে বাকি আছে তাদের যে কারা এটা করতেছে। তারা তারা যদি আরও এইভাবে বলতে পারতো, আরও হয়তো বা ভিতরটা শান্তি পাইতো যে একজন বরিশাল থেকে আসা একজন আগন্তুকের মৃত্যু, এটা বলতে পারলে আমার মনে হয় যে তারা তার থেকে বেশি শান্তি পেত। তো মানে শহীদ শরীফ ওসমান হাদির অর্জনই ওইটা যে তাকে একবার ফেলেও দিতে পারতেছে না, গিলতে তো তারা পারতেছেই না, কারণ এটা তাদের মানে অস্তিত্বের সাথে যাচ্ছে না। তাদের অস্তিত্বই তো দিল্লির সেই গোলামির জায়গা থেকেই তাদের সূচনা। সো তারা ওই মানে গিলতেও পারতেছে না শরীফ ওসমান হাদিকে, শহীদ বলতেও তারা নারাজ। তারপর আবার বলতেছে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় 20,000 মানুষ হয়েছে, এভাবে বলার চেষ্টা করতেছে, মানে আবার ফেলেও দিতে পারতেছে না, নামটা তাদের নিতেই হইতেছে। তো এইটা আসলে এটা তো বলছি যে এই যে সুশীলতা, বাংলাদেশটা ওই দিন মানে বাংলাদেশপন্থী শতভাগ বাংলাদেশপন্থী মানুষ হবে, এবং ভারতকে তাদের আসল পরিচয়ে বাংলাদেশের মানুষ জানবে যতদিন পর্যন্ত এই দালাল সুশীল এবং এই সুশীল নামক এই শ্রেণীটা থাকে। সুশীলতার আসলে তো সুশীলতার ভালো একটা ডেফিনেশন আছে, কিন্তু মানে এইটাকে খারাপ করে ফেলছে। শাহবাগ জায়গাটা তো ভালো, কিন্তু ওইটাকে খারাপ করে ফেলছে কারা, ওইটা হচ্ছে ব্যাপার আর কি। তো এরা ওই সুশীল শব্দটাকেই খারাপ করে ফেলছে। এখন সুশীল বললেই যাদের কথা মাথায় আসে এটা তো সবাই জানে, এবং তারাই নির্দিষ্ট একটা এজেন্ডা তারা যুগের পর যুগ ধরে তারা পালন করতেছে, গানে, কবিতায়, সংস্কৃতিতে, রাজনীতিতে এবং টক শো, টিভিতে, সব জায়গায়। আপনি এখানে যেহেতু আপনার ভোকাল থাকায় আপনার অনেক কণ্ঠ শুনি আমরা স্লোগানে, তো আপনাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই ছেলে মাথায় টুপি, নারায়ণ তাকবীর স্লোগান দেয়, আবার পাশাপাশি অশ্লীল শব্দ চয়নের স্লোগান দিচ্ছে, এটাকে আপনি কীভাবে ডিফেন্ড করবেন? না, আমি তাদের কথাটা ডিফেন্ড করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আমার বিষয় হচ্ছে আমি তাদের কতটুকু গুরুত্ব দিচ্ছি। আমি হাদি ভাই যেটা বলতো ওইটা একই কথা, যে আমি শুধুমাত্র বাংলাদেশের দালাল। যে ভারত বিদ্বেষী, ভারত কখনোই, ভারত এবং আওয়ামী লীগ, এটা আমার জন্মলগ্ন থেকে আমি বুঝতে শেখার পর থেকে আমি যে জিনিসটা ফিল করছি, ভারত এবং আওয়ামী লীগ কখনোই কারোর বন্ধু হইতে পারে না। যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে ধ্বংস হয়ে যাবে, আজ হোক কাল হোক। তো ওই বাংলাদেশের দালাল হইতে চাই। এখন এই স্লোগান যখন দিচ্ছি তখন কাদের গায়ে লাগতেছে ওইটা আমার দেখতে হবে, কারণ আমি এই দেশের ওই অতি সুশীলতা আমি এখানে করতে আসি নাই। আমরা যদি এখানে একদিনের জন্য বাঁচি বাংলাদেশে বুকে, বাংলাদেশের মাটিতেই যদি মৃত্যু হয়, ওকে, একদিনের জন্য হইলেও ওই হাদি ভাই একটা কথাই বলতো যে জালিমের বিরুদ্ধে মাজলুমের গালি হচ্ছে মহাকাব্য। সেই মহাকাব্যটা মানে প্রস্ফুটিত হোক না,
আমরা চাই ওই যে এখন সমালোচনা করতেছে বা তাদের গায়ে যে লাগতেছে, আপনি একটা জিনিস মানে আপনি ফিল করেন যে আমি একটা স্লোগান দিচ্ছি, দেখতে পাইলে বাকশাল, যেই স্লোগানটাই দিচ্ছি সেটা তাদের নিজের গায়ে লাগতেছে, তাদের নিজেদের জ্বলে যাচ্ছে। তো এটার কারণ হতেছে যে ওই মানে সে প্রত্যক্ষ পরোক্ষভাবে সে বাকশালীদেরকে সে সমর্থন করে আসছে, এই জন্য তার প্রত্যেকটা ওয়ার্ড তার শরীরটাকে কম্পন সৃষ্টি করে দিতেছে। আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে তার শরীরটা জ্বলে যাচ্ছে। তো এইটা আমাদের সার্থকতা।